蛤蟆的马叫做里奥布罗吉达，这多半也多阿农里多带看这个喏。কাঞ্চনপুরের এই প্রাসাদে আজকে বিশেষ কোনো উৎসবের আয়োজন করেছ তুমি মা? পিতা, উৎসব তো প্রতিদিনই হয় যদি মন ভালো থাকে। আজ সকালে আমাদের বাগানে নতুন লাল গোলাপ ফুটেছে, আর মালতী আমাকে ঠিক সেই গোলাপের মতো করেই সাজিয়ে দিয়েছে। তাই আমার মনটা আজ এমনিতেই খুশিতে ভরে আছে, তাই না রে মালতী? রাজকন্যা বড্ড দয়ালু মহারাজ। তিনি আমাকে সামান্য এক দাসী নয়, বরং নিজের আপন বোনের মতো দেখেন। আমি আর কি সাজাবো, রাজকন্যার নিজের রূপের আলোয় তো পুরো কাঞ্চনপুর রাজপ্রাসাদ আলোকিত হয়ে থাকে। মালতী একদম ঠিক বলেছে মহারাজ। আমাদের অপরাজিতার হৃদয় ঠিক আয়নার মতো পরিষ্কার। ওর এই হাসি মুখ দেখলেই আমাদের সারাদিনের সব রাজকীয় ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। কিন্তু মা, তুমি তো সারাদিন সখীদের নিয়েই মেতে আছো। এবার নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবে দেখো। ভবিষ্যৎ সে তো উপরওয়ালার হাতে মাতা। আমি বর্তমানের এই সুন্দর সময় নিয়ে বাঁচতে চাই। আমাদের এই কাঞ্চনপুর রাজ্যের প্রতিটি মানুষ কত ভালো। এই যে মালতীকে দেখছেন, ও গতকাল রাতে ওর মায়ের ভীষণ অসুস্থতার জন্য একটুও ঘুমায়নি। তাও আজ ভোর থেকে আমার সেবায় ঠিক ছুটে এসেছে। আমি ওকে কতবার বললাম আজ নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনবে না। প্রজাদের দুঃখ কষ্ট যে নিজের মনে করে, সেই তো ভবিষ্যতের প্রকৃত শাসক। বিধাতা তোমায় দীর্ঘজীবী করুন মা, দীর্ঘজীবী করুন। ধুর, আর ভালো লাগে না এসব। প্রতিদিন সকালে উঠে এই একই অস্ত্র চালনা, প্রাসাদের একই নিয়ম কানুন, আর এই একই চার দেয়াল। জীবনটা যেন একটা সোনার খাঁচায় বন্দী হয়ে গেছে আমার। বিক্রম, আমার আর এই একঘেয়ে জীবন সহ্য হচ্ছে না। আরে আরে, শান্ত হন রাজপুত্র, শান্ত হন। সূর্য গড়ের মতো পরাক্রমশালী রাজ্যের যুবরাজ হয়ে এমন হতাশার কথা বলবেন না। এটা কি মানায়? আপনার তো কোনো কিছুরই অভাব নেই। এই বিশাল রাজ্য, অসীম ক্ষমতা, বীরত্ব, সবই তো বিধাতা আপনার দুহাত ভরে দিয়েছেন। আপনার তো খুশি থাকার কথা। অভাব নেই? সবচেয়ে বড় অভাবটাই তো তুই দেখতে পাচ্ছিস না বন্ধু। এই বিশাল রাজ্য আর ক্ষমতা দিয়ে আমি কি করবো বলতো, যদি মনের ভেতরে কোনো শান্তি বা আনন্দ না থাকে। আমার জীবনে কোনো আনন্দ নেই, কোনো নতুনত্ব নেই। প্রতিদিন ঘুম থেকে উঠা আর দরবারে বসে মন্ত্রীদের সাথে রাজ্যের আয় ব্যয় নিয়ে বসা, এর নাম কি জীবন নাকি রে? বুঝেছি, আসলে রাজপুত্রের জীবনে এখন একটি বিশেষ কিছুর ভীষণ অভাব দেখা দিয়েছে, আর সেটা হলো প্রেম। মহারাজ তো অনেকদিন ধরেই চাইছেন আপনার বিয়ে দিতে। মহারানী গত হওয়ার পর থেকেই এই বিশাল প্রাসাদ কেমন যেন খা খা করে। আপনি একবার শুধু মুখে রাজি হয়ে যান, দেখবেন রাজ্যের সেরা সুন্দরীরা ছুটে আসবে। বন্ধু, তুই ভালো করেই জানিস আমি অচেনা কাউকে হুট করে বিয়ে করার ঘোর বিরোধী। রাজ্যের স্বার্থে শুধু রাজনৈতিক চুক্তি করে আমি কাউকেই প্রাসাদের রানী করে আনতে চাই না। আমি এমন কাউকে চাই যার সাথে আমার মনের গভীর মিল হবে, যাকে প্রথমবার দেখলেই বুকের ভেতর একটা অচেনা ঝড় উঠবে। কিন্তু রাজপুত্র, তেমন কাউকে তো আপনি খুঁজতেও বের হন না। সারাদিন তো শুধু এই প্রাসাদের সীমানার মধ্যে আটকে থাকেন। বাইরে না বেরুলে সেই কাঙ্ক্ষিত মানুষের দেখা আপনি কিভাবে পাবেন? ওপরওয়ালা তো আর আপনার ঘরে এসে কাউকে বসিয়ে দিয়ে যাবেন না। তুই ঠিকই বলেছিস বিক্রম, আমার সত্যিই এই প্রাসাদ থেকে একটু মুক্তি দরকার। রাজকন্যা, আজ সকালে যে পাশের রাজ্য থেকে এক বিশাল উপদ্বীপে বিয়ের প্রস্তাব নিয়ে দূত এসেছিল, আপনি কি তা জানেন? মহারাজ তো প্রস্তাবটা শুনে বেশ খুশি হয়েছিলেন, কিন্তু আপনার কথা ভেবে তিনি দূতকে কয়েকদিন পর আসতে বলেছেন। আপনি কি এবার না করে দিবেন রাজকন্যা? বেলা, তুই তো জানিস আমি এসব নিয়ে একদম ভাবতে চাই না। এখন কেন আমাকে বিয়ের পিড়িতে বসতে হবে শুনি? আমি কি এই প্রাসাদে কারো বোঝা হয়ে গেছি নাকি? আমাকে এত তাড়াতাড়ি বিদায় করতে হবে? না 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 রাজকন্যা, আপনি কেন বোঝা হবেন?
মহারাজ আর মহারানী তো আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, কিন্তু রাজ্যের তো একটা নিয়ম আছে। রাজকন্যাদের তো এক সময় না এক সময় বিয়ে করতেই হয়। আর যে রাজপুত্রের প্রস্তাব এসেছে, শুনেছি সে নাকি দেখতে ভারী সুন্দর আর অনেক বীর। বীর হোক আর সুন্দর হোক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি এখন আমার জীবনটাকে স্বাধীনভাবে উপভোগ করতে চাই। তোদের সাথে বাগানে ঘুরতে চাই, নদীর পাড়ে বসে গল্প করতে চাই। অচেনা এক রাজ্যে গিয়ে অচেনা এক রাজপুত্রের প্রাসাদে আমি বন্দী হতে চাই না। মুক্ত পাখির মতো আমি আকাশে উড়তে চাই। কিন্তু রাজকন্যা, আপনি আর কতদিন এভাবে সবাইকে ফিরিয়ে দেবেন? মহারাজ তো আপনাকে নিয়ে অনেক চিন্তায় থাকেন। রাজ্যের মন্ত্রীদেরও তো অনেক কথা শুনতে হয়। মন্ত্রীদের কাজই হলো কথা বলা আর রাজ্যের হিসাব নিকাশ করা। আমার জীবনের হিসেব আমি নিজেই বুঝে নেব। আমি পিতার মাতাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি আমি এখন বিয়ে করব না। আর তোরা যদি আবার এই বিয়ের কথা তুলিস, তাহলে আমি কিন্তু তোদের সাথে একদম কথা বলবো না। চল তো, অনেকক্ষণ ঘরে বসে আছি, এবার একটু বাইরে হাওয়া খেয়ে আসি। মন্ত্রী মশাই, আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না অনুপমকে নিয়ে কি করব। রাজ্যের চারদিক থেকে এত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে, আর ও সব প্রস্তাব না দেখেই ফিরিয়ে দিচ্ছে। ওর কি কোনো দায়িত্ববোধ নেই নাকি? সূর্যগড়ের একজন যুবরাজ হিসেবে ওর তো একটা কর্তব্য আছে। মহারাজ, যুবরাজ অনুপম একটু একগুঁয়ে স্বভাবের, তা তো আপনি জানেনই। তিনি রাজ্যের স্বার্থ বোঝেন ঠিকই, কিন্তু নিজের জীবনের ব্যাপারে তিনি কাউকে সিদ্ধান্ত দিতে নারাজ। আমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি আবার কোনো কথাই কানে তুলতে চান না। কিন্তু এভাবে তো চলতে পারে না। মহারানী মারা যাওয়ার পর থেকেই রাজপ্রাসাদ কেমন যেন নিষ্প্রাণ হয়ে আছে। প্রাসাদে একজন রানীর খুব প্রয়োজন। তাছাড়া সূর্যগড়ের সিংহাসনের উত্তরাধিকারী, এ কথাও তো আমাদের ভাবতে হবে কে হবে। অনুভবের তো এসব বোঝা উচিত। ও যদি এখন দায়িত্ব না নেয়, তবে কে নেবে, কবে নেবে? আমি বুঝতে পারছি মহারাজ, আপনার চিন্তার যথেষ্ট কারণ আছে। তবে আমার মনে হয় যুবরাজকে বেশি চাপ দিলে তিনি উল্টো আরো জেদ ধরে বসবেন। তাকে একটু সময় দিন। আমি আজ বিকেলে তার কাছে রাজ্যের সেরা কয়েকজন রাজকন্যার প্রতিকৃতি নিয়ে যাব। দেখি যদি তার মন গলে কিনা। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি শেষবারের মতো চেষ্টা করে দেখুন। যদি সে এবারেও রাজি না হয়, তবে আমাকে বাধ্য হয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হবে। সূর্যগড়ের ভবিষ্যৎ আমি এভাবে অনিশ্চয়তার মুখে ফেলে রাখতে পারি না। ও যদি নিজের রাজ্যের কথা না ভাবে, তবে আমাকেই ওর ভাগ্য নির্ধারণ করতে হবে।